গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। গতকাল ইসিসিটা সংসদ আসাম বিধানসভায় পেশ করা হয় এবং ওদের পাশও হয়ে যায়। আজকের খবরের কাগজে ওরা লিখেছে লিঙ্গ সমতা সামাজিক ন্যায়ের লক্ষ্যে ইসিসি পাস হয়ে গেছে। বিরোধীদের প্রবল আপত্তি, উপজাতিদের আওতায় বাইরে রাখা নিয়ে প্রশ্ন। কি লিখেছে? বিরোধীদের প্রবল প্রতিবাদ, আপত্তি, ধর্নার মধ্যে দিয়ে বুধবার বিধানসভায় গৃহীত হল ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিধি কিংবা ইউসিসি বিল। এর ফলে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতা আনার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল অসম। কিন্তু প্রশ্ন উঠল দেওয়ানি বিধির আওতা থেকে উপজাতি সমাজকে বাইরে রাখা নিয়ে। আবার সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার খর্ব করে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রূপায়ণ করা যায় কিনা এই বিতর্কও শোনা গেল বিধানসভায়। এরপরে একটা খবর রয়েছে, সাম্প্রদায়িক শক্তির কাছে আত্মসমর্পণ কংগ্রেসের মুখ্যমন্ত্রী। এটা পলিটিক্যাল নিউজ, এটা নিয়ে কথা বলে লাভ নেই। লক্ষ মহিলার সুরক্ষা কবচ, সমাজ পরিবর্তনের বিদ হিমন্ত, অসভ্য যুগ থেকে সভ্য যুগে আনবে ইউসিসি। বহুগামিতা রয়েছে হিন্দুদেরও। অভিন্ন দেওয়ানি বিধিকে বিজেপি আরএসএস এর এজেন্ডা বলছেন বিরোধীরা, স্বাভাবিকভাবেই বলবেন। এতে অবশ্য আপত্তি নেই মুখ্যমন্ত্রীর। তিনি গর্ব করে বলেন, বিজেপি আরএসএস ইউসিসির মতো সামাজিক বিপ্লবের প্রেরণা দেয় আমাদের। বিজেপি আরএসএস না এলে ইউসিসি কখনোই আনা হতো না। সমাজে পরিবর্তন আনতে আধুনিকতার সঙ্গে ভারতের 5,000 বছরের সভ্যতা সংস্কৃতিকে বিদ হিসাবে নিয়ে সমাজ সংস্কারের প্রেরণা যোগায় বিজেপি আরএসএস। তারপর রয়েছে এই যে মৌলিক অধিকার রক্ষা না ডিরেক্টিভ প্রিন্সিপাল, অমীমাংসিত বিতর্ক। ধর্ম পালনের অধিকারের সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির বিরোধ। তারপর রয়েছে সন্ত্রাসে মদতের খেসারত দিতেই হবে রাষ্ট্রপুঞ্জে, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের। এটা একটা ভালো জিনিস। আন্তর্জাতিক মঞ্চে ফের পাকিস্তানকে এক হাত নিল ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে সীমান্ত পারে সন্ত্রাস নিয়ে ইসলামাবাদকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিল নয়াদিল্লি। ভারতের স্পষ্ট বার্তা, সন্ত্রাসে মদত দিয়ে বারবার উস্কানি দিলে তার ফল ভুগতেই হবে পাকিস্তানকে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সীমান্ত পারের সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। পাকিস্তানকে বুঝতে হবে এই ধরনের সন্ত্রাসে মদত দেওয়ার পরিণতিও রয়েছে। প্রতিটি জেলায় মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা হিমন্তের। এটা একটা খুব বাম্পার জিনিস। রাজ্যের পরবর্তী উন্নয়নের ধাপ যুব সমাজকে কেন্দ্র করে হবে। বুধবার একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর মূল লক্ষ্য হবে প্রতিটি জেলায় উচ্চশিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠান সম্প্রসারণ। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, অসমের প্রতিটি জেলায় যুব উন্নয়ন ও সুযোগ সৃষ্টির জন্য 3টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকা উচিত। তার ভিশন অনুযায়ী প্রতিটি জেলায় একটি মেডিকেল কলেজ, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এই উদ্যোগকে তিনি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান ইনস্টিটিউশন কাঠামো হিসেবে উল্লেখ করেছেন। যদি এটা সত্যি সত্যি লাগু হয় তাহলে বাম্পার হবে। সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে অসম। হিমন্ত, আর বেশি পড়ে লাভ নেই এটা নিয়ে। রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের সঙ্গে বৈঠক আশুর। গ্রেডিং নয়, বহাল থাকছে টিআইএস ব্যবস্থা। জানি না এটা কি। মণিপুর হিংসা মামলার বিচার দ্রুত শেষ করা নির্দেশ সুপ্রিম কোর্টের। এটা খুব দরকারি জিনিস। কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদলের জল্পনা তুঙ্গে
মন্ত্রিসভার সদস্যদের প্রাতরাশে আমন্ত্রণ সিদ্ধারামাইয়ার। এখানে একটা হয়েছে, কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদল হবে, কিন্তু আমি আজকে একটু আগে সকালবেলা দেখলাম যে কি হয়েছে, কর্ণাটকের রাজ্যপাল বোধহয় ছুটিতে চলে গেছেন, ওনার ঘরে চলে গেছেন, তাই সিদ্ধারামাইয়া এই ইস্তফাও দিতে পারছেন না। একটা পরিস্থিতি চলছে। তারপর রয়েছে এসআইআর সংবিধান সম্মত, শীর্ষ আদালতে বড় জয় পেল নির্বাচন কমিশন। দরকারি জিনিস। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বৈধতা নিয়ে দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে বুধবার গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দিল, নির্বাচন কমিশনের এসআইআর পরিচালনার সাংবিধানিক ও আইনগত ক্ষমতা রয়েছে। এই প্রক্রিয়াকে অসাংবিধানিক বা বেআইনি বলা যাবে না। আদালতের স্পষ্ট কথা, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ এবং এটি পরিচালনা করার সম্পূর্ণ এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। এর জন্য কোনো বিধিবদ্ধ বা সাংবিধানিক বিধান লঙ্ঘন করা হয়নি। সত্যি কথা। খেলার পাতায় রয়েছে বিধ্বংসী বৈভব, দুরন্ত জয় রাজস্থানের। এই যে ছেলেটা বৈভব সূর্যবংশী, সত্যি একটা ওয়ান্ডার বয়। একটা 15 বছরের ছেলে কিভাবে এরকম খেলতে পারে। মাত্র 29 বলে 97 রান করেছিল, মানে একটা অসাধারণ ব্যাটিং করেছিল। ভাবা যায় 29 বলে 97 রান করেছে একটা 15 বছরের একটা ছেলে। বিশ্ব রেকর্ড সুমিত অন্টিল, একটু আগে আমি পড়েছি, এটা বিশ্ব রেকর্ড গড়লেন সুমিত আন্টিল। প্যারা অলিম্পিকে 2বারের পদকজয়ী তিনি বুধবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ভারতীয় ওপেন প্যারা অ্যাথলেটিক্স আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে জেভেলিনের F64 বিভাগে অংশ নেন সুমিত। সেখানে 74.82 মিটার থ্রো করে নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে নয়া ইতিহাস গড়েছেন। ভালো দেখেছি আমি ওনার খেলা, ওই ছেলেটার খেলা। পরের রাউন্ডে সিনার বিদায় জেসিকারও, এখনো দেখা হয় না। নেতৃত্বে হাকিমি, বিশ্বকাপের দল ঘোষণা করলো মরক্কো। এই দলটা কিন্তু করতে পারে। ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কাটছে জট। ভারতে বিশ্বকাপ সম্প্রচার হবে কি, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে এই নিয়ে জট ক্রমশ কাটতে চলেছে। জি এন্টারপ্রাইজ এগিয়ে আসছে বলে খবর। জিও হটস্টার বা সনি স্পোর্টসের সঙ্গে চুক্তির আশা প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সম্প্রচার সত্ত্ব নিয়ে ফিফার সঙ্গে কথা বলছে। ক্রীড়া বিষয়ক 4টে চ্যানেল তৈরির পরিকল্পনা রয়েছে জির। 11 জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। মূলত গভীর রাতে ম্যাচগুলি হবে, যে কারণে বিশ্বকাপের ম্যাচ দেখানো নিয়ে সংশয় রয়েছে। তবে এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে জি। ইউনাইটেড এইড স্পোর্টস নামে নতুন ক্রীড়া সংস্থা উদ্বোধনের অনুষ্ঠানে জি জানায়, ফিফার সঙ্গে কথা চলছে। এই সংস্থার অধীনে 4টি নতুন খেলার চ্যানেল থাকবে। এর মধ্যে 2টি চ্যানেল হিন্দিতে এবং 2টি ইংরেজিতে সম্প্রচার হবে। শুধু ফুটবল নয়, ক্রিকেট, কুস্তি, কবাডি, ব্যাডমিন্টন, বক্সিং সহ একাধিক খেলা দেখানো হবে। ইতিমধ্যে নাকি প্রয়োজনীয় অনুমতির আবেদন করা হয়েছে। জির বক্তব্য, ভারতে খেলাধুলোর পরিধি বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে প্রতিযোগিতাও। জি যদি শেষমেশ বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব পায়, তাহলে ভারতের ক্রীড়া সম্প্রচার নতুন দরজা খুলে যাবে। সত্যি। ইংল্যান্ডের বর্ষসেরা কোচ ল্যাম্পার্ড, ইংল্যান্ডের প্লেয়ার ছিল ও। ল্যাম্পার্ড যখন খেলতো তখন ল্যাম্পার্ডের খেলা আমি দেখেছি 2-3 বার। বেশ ভালো খেলতো, মিডফিল্ডার ছিল মোস্ট প্রবলিও। মৌসুমের সেরা ফুটবলার আলভারেজ। আর্জেন্টিনার এই 9 নম্বর খেলোয়াড়ের দিকে কিন্তু এবার বিশ্বকাপে নজর রয়েছে। মেসির পর ওর দিকেই সবার নজর। বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের। একটা অসাধারণ দল, প্রত্যেকবারই সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এসব খেলে ওরা, কিন্তু বিশ্বকাপে জয়ী হতে পারেনি এখন পর্যন্ত।
মুসোলিনির হুকুমে বদলে যাওয়া 1934 ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়েছিল ইতালি। এরকম কিছু খবর রয়েছে আজকের খবরের কাগজে। চার্জ দাও, চার্জ দাও। এ কি রে ফুটবল? আমার পেট এত বড় না ফুটবল। যাও খাও খাও, হেঁটে হেঁটে খায় না, হেঁটে হেঁটে খায় না বলছি যে। যাও যাও যাও। ওই যে ভাই এসেছে, ভাই এসেছে, ভাই কি নিয়ে এসেছে দেখো গিয়ে। ভাই তোমার জন্য কি এনেছে দেখো গিয়ে। ভাই তোমার জন্য কি এনেছে জিজ্ঞেস করো ভাইকে। খালিয়া প্যাকেট ভাই গেছে না ভাই গেছে ভাই আমি সার্ভিস গেছে আছে না আমি সার্ভিস আমি না ওই ভিডিও দিয়ে ওলবে দেখছেন বেগি দেখ তো গা। বিশ টাকা আমি সারা গেলাম আমি গেছি না